দেন এখানে রাইট বাটন ক্লিক, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। ওকে, এটাকে রিনেম করে আমরা কি বানাই দেব, index.html, index.html। আচ্ছা, সো এখন থেকে আমরা ফোল্ডার স্ট্রাকচার ফলো করব। ফোল্ডার স্ট্রাকচার এতটুকু যতটুকু বললাম, এটাও একটা ফোল্ডার স্ট্রাকচার, একটা রুলস, যে প্রথম আমাকে একটা ফোল্ডার নিতে হবে প্রজেক্ট নেমে, তার ভিতরে ভিতরে ফোল্ডারের ঠিক ভিতরে আমাকে index.html করে রাখতে হবে। আদার্স কোনো HTML ফাইল থাকলে সেগুলো এই ডিরেক্টরিতে থাকবে। ক্লিয়ার? দেন এখানে আরেকটা ফোল্ডার নিব আমরা, আরেকটা ফোল্ডার নিব। এই ফোল্ডারের নাম চাইলে আপনি img দিতে পারেন, অথবা ইমেজেস দিতে পারেন, অথবা অ্যাসেটস দিতে পারেন। ঠিক আছে, বিভিন্ন নাম অনেকে ব্যবহার করে। সো নরমালি আমি ব্যবহার করি হচ্ছে ইমেজেস। এই ইমেজেস ফোল্ডারের ভিতরে হলো আমার প্রয়োজনীয় সব ইমেজ থাকবে। ক্লিয়ার? এটাও হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার। এখন থেকে আমরা ইন্ডেক্সের পাশাপাশি একটা ইমেজেস ফোল্ডার রেখে দেব। যখনই আমরা কাজ আরম্ভ করব তখনই এই ফোল্ডারটা তৈরি করে দেব, চাই আমাদের ইমেজ লাগুক চাই না লাগুক। ক্লিয়ার? আচ্ছা, দেন index.html-টাকে আমি ব্রাউজারে ওপেন করি, পাশাপাশি আমাদের পুরো প্রজেক্টটাকে নিয়ে রাইট বাটন, ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক, মাউসের ওপেন অ্যাজ ব্র্যাকেট প্রজেক্ট, অ্যাজ এ প্রজেক্ট হিসেবে আমরা ওপেন করে নেব। ওকে, এই যে আমাদের ইন্ডেক্স এটা চলে আসছে, ফাইলটা চলে আসছে, পাশাপাশি আমাদের ফোল্ডারটাও চলে আসছে। দেখা যায়? বুঝতে পারিনি। ভেস কোড, হ্যাঁ করতে পারেন, যে যেটা খুশি। তা বেশি ব্যবহার করেন কি, কোনটা আপনারা, ভিএস কোড নাকি ব্র্যাকেট? আপনি ব্র্যাকেট শুরু করছেন? আচ্ছা, আমরা একটা করলেই হলো, আমাদের কোনো অসুবিধা নেই। দেন একদম শুরুতে আমাকে কি নিতে হবে, লেস দেন, গ্রেটার দেন, তার ভিতরে নট সাইন বড় হাতের, ডট টাইপ ছোট হাতের HTML। ওকে, এটা হচ্ছে আমার ব্রাউজারকে মেসেজ দেওয়ার জন্য যে আমরা HTML এর কোন ভার্সনটা ইউজ করতেছি, এখানে ব্রাউজারকে মেসেজ দেওয়ার জন্য। ক্লিয়ার? দেন আমাকে শুরু করতে হবে HTML ট্যাগ দিয়ে, HTML শুরু, HTML শেষ। তার ভিতরে রাখতে হবে কি, সরি HTM হয়ে গেছে, ML। তার ভিতরে নিতে হবে হেড শুরু, হেড শেষ। হেডের ভিতরে থাকবে হচ্ছে টাইটেল শুরু এবং টাইটেল শেষ। আর হেডের নিচে, হেড যেখানে শেষ সেখানে শুরু হবে আমার বডি শুরু, বডি শেষ। এটা হচ্ছে আমার HTML এর সিনট্যাক্স। ক্লিয়ার? দেন টাইটেলের ভিতর আমরা লিখে দিলাম ক্লাস 4। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, ব্রাউজারটা রিলোড করি, চলে আসছে ক্লাস 4। ক্লিয়ার? এখন হলো আমি একটা ইমেজ নিয়ে আসি, এখানে যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এই ইমেজটা, এটাকে কপি করে ফোল্ডারের ভিতরে আমি রাখলাম। ক্লিয়ার? এই ইমেজটা আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করতে চাই, এই ইমেজটা আমার ওয়েবসাইটে আমি ব্যবহার করতে চাই। খেয়াল করেন ম্যাম, সো ইমেজ ব্যবহার করার জন্য আমরা যেগুলো আমার ব্রাউজারে দেখাইতে চাই বা ইউজারকে দেখাইতে চাই সবকিছুই রাখবো আমরা বডির ভিতরে, কোনো কিছুই আমরা আর হেডের ভিতরে রাখবো না। হেডের ভিতরে শুধুমাত্র ওই সমস্ত ইনফরমেশন দিব যেগুলো আমার ওয়েবসাইটে একটা ইফেক্ট তৈরি করবে ঠিকই, তবে ব্রাউজারে দেখা যাবে না। ক্লিয়ার? সেগুলোই আমরা এখানে রাখবো। তো আপাতত টাইটেল ছাড়া এমন কোনো কিছু আমরা জানি না, তো আপাতত হেডের ভিতরে শুধুমাত্র টাইটেল রাখবো, আর কিছুই রাখবো না। ক্লিয়ার? সেই ইমেজ আনার জন্য আমরা কোন ট্যাগ পাই, img ট্যাগ। সিঙ্গেল না ডাবল? সিঙ্গেল। আচ্ছা, img ট্যাগ কাজ করার জন্য আমাকে মাস্ট বি কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, src, তাই তো, src। আচ্ছা, এর ভিতরে আমরা ইমেজটাকে লিংক করাই দেব। কিভাবে লিংক করাবো, আমরা আসি হচ্ছে এই ইনডেক্স ফাইলে, এখান থেকে প্রথমে আমাকে ফোল্ডারে ঢুকতে হবে, দেন আমাকে ইমেজের নামটা কল করতে হবে, তাই তো।
তো এখান থেকে ফোল্ডারে ঢোকার জন্য আমার লাগবে হচ্ছে ফোল্ডারের নেমটা। ফোল্ডারের নেম দেওয়া আছে ইমেজেস। ওকে, সো ইমেজেস, দেন ঢোকার জন্য স্ল্যাশ, তাই তো। তারপরে আমরা ফোল্ডারে ঢুকে পড়লাম। এখন আমাকে ইমেজের নামটা কল করলে হয়ে যাচ্ছে। ইমেজের নাম আছে fb.jpg। দেখেন এখানে সাজেস্ট করছে তারা, বলে দিলাম fb.jpg। এক্সটেনশন অবশ্যই দিতে হবে, অন্যথায় কাজ করবে না। এবার যদি আমি রিলোড দিই, দেখেন চলে আসছে, ক্লিয়ার, চলে আসছে। এরপরে এখানে আরো অ্যাট্রিবিউট আছে, উইথ দিতে পারেন, হাইট দিতে পারেন, alt দিতে পারেন, ঠিক আছে। এই ধরনের আরো অনেক অ্যাট্রিবিউট আছে, আস্তে আস্তে আমরা সবগুলোই শিখবো। আচ্ছা, সো এটা আমরা পারি, যেহেতু এটা আমরা পারি সেহেতু এটাকে কমেন্ট করে রাখি। কমেন্ট করো। আচ্ছা, ডট ডট স্ল্যাশ দিয়ে, তাই তো। ওটা হচ্ছে ধরেন এই ইমেজটা আমরা কাট করে নিয়ে যাই এখানে, এখানে কাট করে নিয়ে যাই। ওকে, এখন বুঝেন, আমরা আছি হলো এখানে এই ফাইলে, এই ফাইল থেকে আমরা ইমেজটা ধরতে চাই, যে ইমেজটা সেই ইমেজটা হচ্ছে এর থেকে অ্যাপ ডিরেক্টরির পিছনে, ঠিক আছে, বুঝতে পারছেন। যে অ্যাপ ডিরেক্টরির পিছনে বা এক ফোল্ডার পিছনে, এটা বোঝানোর জন্য একটা না, ডট ডট স্ল্যাশ। ওকে, একটা অনেক জায়গায় দেখবেন যে এরকম লেখা আছে একটা ডট স্ল্যাশ, একটা ডট স্ল্যাশ মানে হচ্ছে সেম ডিরেক্টরি, সেম ফোল্ডার। এই জন্য এটার ব্যবহার করা লাগে না, ব্যবহার না করলেও হয়, করলেও হয়। ওকে, আর ডট ডট স্ল্যাশ মানে হচ্ছে এক ডিরেক্টরির পিছনে, ক্লিয়ার। সো এখন আমরা এই যে এখান থেকে এক ডিরেক্টরির পিছনে চলে আসলাম, দেন এখানেই তো সরাসরি আমার ইমেজটা পেয়ে যাচ্ছি। তো এখন আমার ইমেজের নামটা কল করলে হয়ে যাচ্ছে, বুঝাতে পারছি। এখন আমরা বলে দিই fb.jpg, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, একই আউটপুট সেম টু সেম থাকবে, ক্লিয়ার এবার। আচ্ছা, এখন আমি এটাকে কমেন্ট করে রাখি। কমেন্ট করার জন্য কি করতে হয়, লেস দেন, লেস দেন, গ্রেটার দেন, তার ভিতরে একটা নট সাইন, এখানে 4টা হাইফেন। ওকে, সো হ্যাঁ, এই অর্ধেকটাকে কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিই, ক্লিয়ার। তাহলে এই লাইনটা কমেন্ট হয়ে গেল। আর কমেন্ট অর্থ হচ্ছে যে কোড এখানে ঠিকই থাকবে, বাট এর কোনো আউটপুট দেখা যাবে না, ক্লিয়ার। আচ্ছা, আজকে আমরা শিখবো ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগ কিভাবে ব্যবহার করে। সো ভিডিও ট্যাগ, ভিডিও ব্যবহার করার জন্য আমরা একটা ট্যাগ পাই যার নাম হচ্ছে ভিডিও। সিঙ্গেল না ডাবল? ডাবল, মাথায় রাখেন, এটা একটা ডাবল ট্যাগ। এটা কিন্তু সিঙ্গেল হওয়ার কথা ছিল, যেমন আইএমজি ট্যাগ, তাই না। এর ভিতরে তো কোনো কিছু লিখবো না, লেখা লাগবে, বাট মানে আমরা মনে করি যে লিখবো না, লেখা লাগবে না, এটাই তো মনে করি। আচ্ছা, তারপরও এটাকে ডাবল ট্যাগ দেওয়া হলো কেন, এর কিছু ফ্যাসিলিটি আছে। এটা, এই ভিডিও ট্যাগটা দুই ভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে রং ওয়ে আর একটা হচ্ছে রাইট ওয়ে, স্ট্যান্ডার্ড ওয়ে এবং নন স্ট্যান্ডার্ড ওয়ে। প্রথমে দেখাই নন স্ট্যান্ডার্ড ওয়ে, তারপর স্ট্যান্ডার্ড ওয়েতে চলে যাব। সো ভিডিও লাইক অনেকটা আপনার ইমেজের মতো, আইএমজি ট্যাগ যেমন এসআরসি অ্যাট্রিবিউট ছাড়া কাজ করে না, ভিডিও ট্যাগটাও আপনার এসআরসি অ্যাট্রিবিউট ছাড়া কাজ করে না। কোন ভিডিও আপনি লিংক করাবেন সেটা তো বলতে হবে, তো এখানে বলে দেন এসআরসি। আচ্ছা, তো এখানে আমাকে ভিডিওর লিংকটা দিতে হবে। আমি একটা ভিডিও নিয়ে আসি, সম্ভবত গত ক্লাসের ভিতরে থাকার কথা। এই যে একটা ভিডিও আছে এখানে। আচ্ছা, এই ভিডিওটা এখানে কাজ করবে না। আচ্ছা, ওকে, দেন এই ভিডিওটা আমরা লিংক আপ করাবো। লিংক আপ করানোর জন্য আমাকে ঢুকতে হবে ভিডিওস নামে ফোল্ডারের ভিতরে, দেন ভিডিওটা আমাকে লিংক আপ করাই দিতে হবে, ক্লিয়ার। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, ব্রাউজারটা রিলোড করলাম, ভিডিওটা চলে আসছে, আসছে না ভিডিওটা। বাকি এটা আপনি চালাইতে পারবেন না, কিছুই করতে পারবেন না, ওকে, ওপেন হচ্ছে না, যেমন কেমন জানি একটা ইমেজের মতো হয়ে আসছে। কেন করতে পারতেছি না, এটা আমরা টোটালি কন্ট্রোল করতে পারতেছি না, তাই তো, কন্ট্রোল করতে পারতেছি না। সো কন্ট্রোল করার জন্য এখানে আপনাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে
কন্ট্রোলস। ওকে, কন্ট্রোলস নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। ভিতরে কোনো ভ্যালু নেই, জাস্ট কন্ট্রোলস নামে অ্যাট্রিবিউট ব্যবহার করলে সে বুঝে নেবে যে এখানে কন্ট্রোলার প্রয়োজন। এখন যদি রিলোড করি, দেখেন কন্ট্রোলার চলে আসছে। এখন আপনি এটাকে সবই করতে পারেন। ওকে, অনেক সময় প্রয়োজন হইতে পারে যে আমি চাচ্ছি যে এটা অটো প্লে হোক, অটো প্লে হোক, যে যখনই ব্রাউজারটা রিলোড করা হবে তখন এটা অটোমেটিক্যালি প্লে হতে থাকবে। এটা দেখবেন ওয়েবসাইটের ব্যানার সেকশনে অনেক সময় দেখবেন যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও চলতেছে, খেয়াল করছেন অনেক সময়? এটা অনেক সময় আমাদের লাগে, হ্যাঁ, একটা পেজের পিছনে একটা ভিডিও চলতেছে। তো এটা যদি, ওটা তো আপনার যখনই আমরা রিলোড দিই বা ওয়েবসাইট ওপেন করি তখনই স্টার্ট হয়ে যায়, আমার স্টার্ট করতে হয় না। আচ্ছা, এটার জন্য আমাকে ব্যবহার করতে হবে অটো প্লে। অটো প্লে, ওকে, অটো প্লে নামে একটা অ্যাট্রিবিউট আমাকে ব্যবহার করতে হবে। বাট অটো প্লে অ্যাট্রিবিউট ব্যবহার করার পরও এটা অটো প্লে হবে না। ওকে, অটো প্লে হবে না, কারণ এটা ব্রাউজার থেকে নিষেধ করে দেওয়া থাকে যে এটা অটো প্লে হবে না। কারণ কি, যে এটা হচ্ছে আপনার ইউজারের পারমিশন প্রয়োজন। যে একটা ভিডিও আপনি হুট করে যে কোনো পরিবেশে যদি চালায় ফেলেন, এটা বিরক্তিকর বিষয় না? একটা ওয়েবসাইটে ঢুকলেন, সঙ্গে সঙ্গে একটা ভিডিও চলা শুরু করে দিল, সেটা যে ইউজার তার জন্য একটা বিরক্তির কারণ। যে কারণে প্রত্যেকটা ব্রাউজারে এটা এই পারমিশনটা বন্ধ করে দেওয়া থাকে। যেমন এখানে দেখেন ফায়ারফক্সের যে উপরে এখানে চিহ্ন দেখলে বুঝবেন পারমিশনটা ব্লক করে দেওয়া থাকে। এখানে যদি পারমিশনটা এগ্রি করে দেন, এরপরে যদি রিলোড করেন ভিডিও চলতেছে, বাট এটা রং ওয়ে, এটা করা যাবে না, করা যাবে না। এজন্য যে কাজটা করতে হবে, অটো প্লে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অটো প্লের সাথে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় যার নাম হচ্ছে মিউটেড। ক্লিয়ার? যে ভিডিওটা চলতে থাকবে বাট এটা সাউন্ড আমার প্রয়োজন নাই, আমার শুধু প্রয়োজন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা যেন চলতে থাকে। এখন আর কোনো সমস্যা করবে না, এখন দেখবেন ঠিকই ওপেন হয়ে যাচ্ছে, কোনো ধরনের কোনো সমস্যা করতেছে না। এখানে যদি আমরা ব্লকও করে দিই, অডিওটা যদি ব্লকও করে দিই, তারপরও দেখবেন ভিডিওটা চলতেছে। ক্লিয়ার? এখন আর সাউন্ড পাবেন না আপনি। হয়তো আপনাকে অটোগুলো ব্যবহার, মানে এই ফ্যাসিলিটি ব্যবহার করতে হবে, অথবা আপনাকে সাউন্ড ব্যবহার করতে হবে, দুটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। এরপরে যদি চান যে আমি দুটোটা চাই, সেক্ষেত্রে আপনাকে জাভাস্ক্রিপ্টের সহযোগিতা নিতে হবে। ব্রাউজারের যে পারমিশনটা, সেই পারমিশনটা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে এগ্রি করে দিতে হবে। ক্লিয়ার? এটা আপাতত এতটুকু মনে রাখেন। আচ্ছা, এরপরে দেখেন এই ভিডিওটা যখন শেষ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা সেট করতে চাই ব্যাকগ্রাউন্ডে, তখন তো আমরা চাইবো যে ভিডিওটা বন্ধ না হোক, একবার শেষ হবে আবার শুরু হবে, আবার শেষ হবে আবার শুরু হবে, তাই না? এরকম চলতে থাকবে। এটাকে বলা হয় লুপ, যে ভিডিওটা লুপিং হতেই থাকবে, একবার শেষ আবার শুরু, একবার শেষ আবার শুরু, এটাকে বলা হয় লুপ। সেখানে বলে দেন লুপ, সরি, এটা কি ছবি তোলা খুব প্রয়োজন? করতে পেয়ে যাবেন, ছবি তোলার দরকার নেই, এমনি পেয়ে যাবেন। ভিডিও তো করে রাখতেছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? কয়টা অ্যাট্রিবিউট শিখলাম আমরা? কন্ট্রোলস, যেন এটা আমরা ভলিউম মানে কন্ট্রোলিং এটা পেয়ে যাই। এরপরে শিখলাম আমরা অটো প্লে, যেন এটা অটোমেটিক্যালি প্লে হয়। তারপর আমরা জানলাম যে অটো প্লে ব্যবহার করতে হলে আমাকে মিউটেড এটা ব্যবহার করতে হবে, সেটা ব্যবহার করলাম। দেন লুপ, সাউন্ড আসবে না, সাউন্ড পাবেন না। ওকে, সাধারণত সাউন্ড আমাদের লাগেও না, আমাদের ডিজাইনের জন্য সাউন্ড লাগে না, সাউন্ড ছাড়া কাজগুলোই বেশি করে থাকি। এখন দেখেন এতগুলো অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করলাম, কোনো একটা অ্যাট্রিবিউটে ভ্যালু নাই, কোনো ভ্যালু নেই। ওকে, যখন এইরকম সিচুয়েশনে পড়বেন যে অ্যাট্রিবিউট ব্যবহার করতেছেন কিন্তু ভ্যালুগুলো দেওয়া লাগতেছে না, সেক্ষেত্রে এই লাস্টের অংশটুকু কেটে দেবেন, এতটুকু প্রয়োজন নাই। বুঝাতে পারছি? এটা না দেওয়াটাই স্ট্যান্ডার্ড। ভ্যালু লাগতেছে না বিধায় ভ্যালু দেওয়ার জায়গাটা উঠাই দেওয়াটাই স্ট্যান্ডার্ড। স্পেস অবশ্যই রাখতে হবে।
এখানে কি কোনো ক্ষেত্রে মানে ভ্যালু কি দেওয়া লাগে কোনো ক্ষেত্রে? না, এখানে ভ্যালু সাধারণত দেওয়া লাগে না, এখানে ভ্যালু থাকে ট্রু এবং ফলস। ট্রু দিলে হবে, ফলস দিলে হবে না। আর ডিফল্ট ভাবে তো ফলস দেওয়াই থাকে, আর অ্যাট্রিবিউট ব্যবহার করলে অটোমেটিক্যালি ট্রু হয়ে যায়, এই জন্য আর দেওয়া লাগে না। আচ্ছা, তো এটা বলছিলাম যে ভিডিও ব্যবহার করার একটা ওয়ে, এখানে উইথ হাই সবই ব্যবহার করতে পারবেন অ্যাজ এ আইএনজি ট্যাগের মতো, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড আরেকটা ওয়ে আছে এটা ব্যবহার করার বা স্ট্যান্ডার্ড ওয়ে, সেটা হচ্ছে প্রথমে আপনি ভিডিও ট্যাগটা নেবেন, দেন ভিডিও ট্যাগের ভিতরে সোর্স নামে একটা ট্যাগ আছে, সিঙ্গেল ট্যাগ, সোর্স ট্যাগ। এই সোর্স নামে একটা ট্যাগ নেবেন। Is there attribute source? Is there an attribute? এসসি, হ্যাঁ, এস আর সি হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর সোর্স হলো ট্যাগ। Tag. হ্যাঁ, ট্যাগ, কমপ্লিট একটা ট্যাগ, যেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আচ্ছা, এরপরে এই যে সোর্সটা দিয়েছেন, এই সোর্সটাকে এই সোর্স ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে বসাই দিবেন। ক্লিয়ার? বুঝাইতে পারতেছি? আর আদার্স যে অ্যাট্রিবিউট গুলা, এই অ্যাট্রিবিউট গুলা এই ভিডিও ট্যাগের সাথেই থাকবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে, ভিডিও ব্যবহার করার স্ট্যান্ডার্ড ওয়ে। আরেকবার বলবো, প্রথমে একটা ভিডিও ট্যাগ নেবেন, ভিডিও ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ নেবেন, যে ট্যাগটার নাম হচ্ছে সোর্স ট্যাগ। এই সোর্স ট্যাগের সাথে এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করে এখানে ভিডিও লিঙ্কটা ধরাই দেবেন। ক্লিয়ার? এখানে ভিডিও লিঙ্কটা ধরাই দিবেন যে ভিডিওস এর ভিতরে ভিডিওটা, আর আদার যে কন্ট্রোলার বা অন্যান্য যে অ্যাট্রিবিউট গুলা, সেগুলা ভিডিও ট্যাগের সাথেই থাকবে, এটা সোর্সের ভিতরে দেওয়ার দরকার নেই। ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে ব্যবহার করার। দিলে আউটপুট সেম আসবে। আউটপুট সেমই আসবে। পরে যে কন্ট্রোল করতে এগুলো ভিডিও ট্যাগের সাথে, যদি আপনার যেটা প্রয়োজন হয় সেটা ব্যবহার করবেন, যেটা প্রয়োজন নেই ব্যবহার করলেন না। ওকে, দেন রিলোড করি, সবকটা চলে আসছে, দেখছেন? সবই চলে আসছে, 3 বার ব্যবহার করছি, 3 বার চলে আসছে। আচ্ছা, HTML ভিডিও ট্যাগ, এখানে চলে যাই। এখানে দেখেন কিভাবে ব্যবহার করা হয়েছে, খেয়াল করছেন কিভাবে ব্যবহার করা হয়েছে? এখানে একটা টাইপ ব্যবহার করা হয়েছে যে ভিডিও স্ল্যাশ MP4, এটা ব্যবহার করা লাগে না। যদি আপনি MP4 ভার্সন ব্যবহার করেন তাহলে এটা ব্যবহার করা লাগে না, কারণ এটা ব্যবহার করা হয় যেন ব্রাউজারে ঠিকঠাক মতো সাপোর্ট করে। তবে MP4 যদি এক্সটেনশন দিয়ে ব্যবহার করেন তাহলে ওটা সব ব্রাউজারে সাপোর্ট করবে, কোথাও প্রবলেম করবে না। সুতরাং এই টাইপটা না দিলেও চলে। তবে লাস্টে এই কথাটা আপনি লিখে দিতে পারেন সিকিউরিটি পারপাস, যদি কোনো কারণবশত ব্রাউজারে সাপোর্ট না করে সেক্ষেত্রে এই মেসেজটা শো করবে। অনেকটা ইমেজের যে অল্টারনেটিভ ট্যাগ ব্যবহার করতে হবে, অল্টারনেটিভটা লাগে না। সো এটা দেখালাম না, এটা নিজেরা দেখে নিন। হ্যাঁ, লিঙ্কডইনে বসাই দেবেন। আচ্ছা, এখন আরেকটা ট্যাগ দেখে আপনাদের, এত তো বুঝে আসছে তাই না? এগুলোকে কমেন্টের ভিতরে রেখে দিই, কন্ট্রোল স্ল্যাশ চাপলাম, অটোমেটিক্যালি কমেন্টের ভিতরে চলে গেল সিলেক্ট করে। আরেকটা ট্যাগ পাই আমরা, সেই ট্যাগটার নাম হচ্ছে আইফ্রেম ট্যাগ। আইফ্রেম ট্যাগ হচ্ছে অন্য কোনো ওয়েবসাইটে কোনো কন্টেন্টকে যদি আমার ওয়েবসাইটে নিয়ে ব্যবহার করতে চাই তাহলে যে ট্যাগটা সাহায্য নেব সেটা হচ্ছে আইফ্রেম ট্যাগ। বুঝাইতে পারছি? অন্য কোনো ওয়েবসাইটের কন্টেন্টকে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে চাই, হতে পারে সেটা পরিপূর্ণ একটা ওয়েবসাইট, হতে পারে একটা ওয়েবসাইটের একটা অংশ। উদাহরণস্বরূপ আমরা চাচ্ছি গুগল ম্যাপ আমার ওয়েবসাইটে ব্যবহার করতে। গুগল ম্যাপটা হচ্ছে গুগলের ওয়েবসাইটের একটা অংশ, সেটাকে আমরা ব্যবহার করতে চাই, তো সেটা হচ্ছে একটা আইফ্রেম ট্যাগের মাধ্যমে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আবার দেখবেন অনেক ব্লগ সাইটের ভিতরে একটা অংশ দেওয়া থাকে, সেখানে রেজাল্ট পাওয়া যায়, দেখছেন না? যখন এসএসসি রেজাল্ট বের হয় অল্প একটু অংশ, সেখানে শুধু রেজাল্টটা দেখা যায়, সেগুলো ব্যবহার করা হচ্ছে আইফ্রেম ট্যাগের মাধ্যমে। ক্লিয়ার? HTML আইফ্রেম ট্যাগ,
তো ফার্স্টে আমরা গুগলে একটা সার্চ দেই, আইফ্রেম ট্যাগটা প্রচুর পরিমাণে ব্যবহার করা লাগবে, এটা খুব ভালো করে বুঝতে হবে। সিম্পল একটা ব্যবহার। তো চলেন আমরা শুরু করি। লেস দেন আইফ্রেম শুরু এবং আইফ্রেম শেষ, এটা হচ্ছে একটা ডাবল ট্যাগ, এটা একটা ডাবল ট্যাগ, আইফ্রেম ট্যাগটা হচ্ছে একটা ডাবল ট্যাগ। আইফ্রেমের ভিতরে বুঝতেই পারছেন যে অন্য কোনো ওয়েবসাইটের কন্টেন্ট যেহেতু আমি আনতে চাই, সেহেতু অন্য ওয়েবসাইটের সেই লিঙ্কটা তো আমাকে বসাইতে হবে, সেই ইনফরমেশন তো আমাকে পাস করতে হবে। তো কোনো ট্যাগের সাথে কোনো এক্সট্রা ইনফরমেশন পাস করার জন্য যার সাহায্য নিই সেটাকেই তো অ্যাট্রিবিউট বলা হয়। তার মানে এখানে আমাকে অ্যাট্রিবিউট ব্যবহার করতেই হচ্ছে, মাস্ট বি। তো লিখেন এসআরসি, এসআরসির ভিতরে আমি একটা কাজ করি, এটাই বসাই দিই, W3 স্কুলস এর যে লিঙ্কটা সেটাই আমরা বসাই দিই, একটা ওয়েবসাইটের লিঙ্কটা বসাইলাম, বুঝাইতে পারছি? পেস্ট করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন ব্রাউজারটা রিলোড করি, একটু সময় নেবে বাট চলে আসবে। আচ্ছা আসেনি না, আসলে সমস্যা নেই। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটে যাই, এই লিঙ্কটা নিয়ে আসি, এবার এই লিঙ্কটা নিয়ে আসি। এটা যেহেতু আসেনি সেহেতু এটা বাদ, এই লিঙ্কটাকে আমি বসাই দিই, রিলোড করেন, আসছে ক্রিয়েটিভিটির ওয়েবসাইট চলে আসছে, বাট অনেক ছোট, এই জন্য বোঝা যাচ্ছে না। আমরা একটা কাজ করি, আমরা তো বড় করার জন্য যে অ্যাট্রিবিউট সেগুলো জানি অলরেডি, উইথ করে দিলাম 500, পিক্সেল দেওয়া লাগবে, না পিক্সেল দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো? না দেওয়াই ভালো। অনেক সময় এখানে দেখবেন যে আপনি এখানে লিঙ্কটা চেঞ্জ করছেন বাট আউটপুটটা আসবে না, এটা না আসার কারণ হলো ব্রাউজার সেই কেসটা ধরে রাখে, আগে যেটা ব্যবহার করছেন সেই ইনফরমেশন গুলো সে জোর করে ধরে রাখে, তখন হলো হার্ড রিফ্রেশ মারতে হয় ব্রাউজারকে। এটা করার জন্য দুইটা পদ্ধতি, একটা হচ্ছে কন্ট্রোল শিফট আর চাপবেন, ঠিক আছে, কন্ট্রোল শিফট আর, অথবা কন্ট্রোল F5, এটা সহজ, কন্ট্রোল F5। যদি দেখেন যে আপনার আউটপুট ঠিকঠাক মতো আসতেছে না, তখন কন্ট্রোল F5 দিবেন। ব্রাউজার রিফ্রেশ করার জন্য ব্রাউজার রিফ্রেশ করার জন্য, জাস্ট ব্রাউজার রিফ্রেশ করার জন্য। আচ্ছা, সো একটা আইফ্রেম আমরা ব্যবহার করতে পারছি, আরেকটা ব্যবহার করতে পারবো না? আইফ্রেম শুরু আইফ্রেম শেষ, এখানে আমি এসআরসি দিলাম, এসআরসির ভিতরে আমি গুগলের লিঙ্কটা দিয়ে দিই, দেখে আসে কিনা, google.com। অবশ্যই এই যে HTTP আপনার থাকতেই হবে, HTTP থাকতে হবে না, কেন থাকতে হবে মনে আছে? বলছিলাম যে HTTP কেন আমরা ব্যবহার করি, কেন? এই যে সোর্সটা আমরা ব্যবহার করতেছি, এই সোর্সটা কি অনলাইন সোর্স না অফলাইন সোর্স, এটা তো আমার ব্রাউজারকে বলে দিতে হবে। যদি আমি HTTP ব্যবহার করি, সে বুঝে নেবে যে এটা হচ্ছে একটা অনলাইন সোর্স, সে তখন গুগলে বা ইন্টারনেটে সার্চ করবে। আর যদি HTTP বাদ দিয়ে আমরা লিখি, সে তখন অফলাইনে সে খোঁজার ট্রাই করবে, অর্থাৎ আপনি যে ফোল্ডারের ভিতরে রাখছেন ফাইলটা, সেই ফোল্ডারের ভিতরে সে খোঁজার ট্রাই করবে। ক্লিয়ার? এটা ভোলা যাবে না, এটা মনে রাখতে হবে। সো গুগলের লিঙ্কটা আমি দিলাম, বাট দেখবেন এই গুগলটা কিন্তু আসবে না, এখানে কিন্তু আসেনি। তার মানে হচ্ছে যে আপনি যদি যে কোনো ওয়েবসাইটের লিঙ্কটা ধরিয়ে যদি বসাই দেন, কাজ নাও করতে পারে। যদি সেই ওয়েবসাইট অন্য কোথাও ব্যবহার করার পারমিশন দেওয়া থাকে, দেন আসবে, অন্যথায় আসবে না। যেমন ফেসবুক আনতে পারবেন না, ফেসবুক আসবে না, গুগল আসবে না, এই ধরনের অনেক ওয়েবসাইট আছে সেগুলো আসবে না, ওইখানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পারমিশনটা বন্ধ করে দেওয়া আছে। ক্লিয়ার? তো মন খারাপের কিছু নেই, তারা হচ্ছে ওয়েবসাইটের মালিক, তারা যদি বলে আমরা দিব না, কিছুই করার নেই। ওকে, এখন কথা হলো তাহলে এটা আমরা ব্যবহার করবো কেন? আমার কি দরকার আছে যে অন্যের, আমার এত কষ্ট করে একটা ওয়েবসাইট বানাবো, সেখানে অন্যের ওয়েবসাইটের কন্টেন্ট দেখাবো কেন?
একটা প্রশ্ন না, কেন ব্যবহার করব? সো এর অ্যান্সার হলো যে কখনো কখনো আমরা ব্যবহার করতে বাধ্য হই, ঠিক আছে, আর কখনো কখনো ব্যবহার করাটা প্রয়োজন হয়। বাধ্য হই কোথায়? যেমন আমার গুগলের ম্যাপ প্রয়োজন, আমার একটা ম্যাপ সেট করা দরকার। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটে ম্যাপ সেট করলেন, আপনি চিন্তা করলেন না আমি গুগলের ম্যাপটা নিব না, নিজে একটা ম্যাপ তৈরি করব, ঠিক আছে, তাহলে মোটামুটি শুধু ম্যাপ তৈরি করতে আপনার 30 বছর লাগবে। কথার কথা, একটা ভেজালের কাজ না, বিশাল বড় একটা সফটওয়্যার আপনাকে তৈরি করতে হবে। সেক্ষেত্রে শর্টকাটলি আমরা গুগল থেকে ইনফরমেশনটা নিয়ে ব্যবহার করে ফেললাম। ওকে। আবার অনেক সময় প্রয়োজন হয়, কেমন? আপনি একটা ব্লগ সাইট তৈরি করছেন, সেখানে চাচ্ছেন যে আপনার একটা ইউটিউবের চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনার ওয়েবসাইট আপনি দেখাইতে চান ব্লগ সাইটে। সেক্ষেত্রে ইউটিউব তো আমার আপনার কারণ না, এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট। তখন তো গুগলের ইনফরমেশনই আমার ওয়েবসাইটে ব্যবহার করা লাগতেছে, তো এটা আমরা ব্যবহার করতেছি প্রয়োজনের খাতিরে। ক্লিয়ার? আচ্ছা, তো বুঝতে পারলাম। সেক্ষেত্রে তাহলে শো করাটা কি জাভাস্ক্রিপ্টে? না, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে না। এখন কথা হচ্ছে আপনার গুগল তো আমাদের ওয়েবসাইটে আসলো না, তাহলে গুগল ম্যাপটা কি আসবে? গুগল ম্যাপটা আনার জন্য তারা অতটুকু পারমিশন দিয়ে রাখছে। যেমন আপনি গুগল ম্যাপে চলে যান, এখানে সার্চ করেন ক্রিয়েটিভ আইটি। হ্যাঁ, আমরা সার্চ করলাম এখানে, এখান থেকে আমি গুগল ম্যাপে চলে গেলাম। ওকে, এখান থেকে আপনি সার্চ করতে পারেন আপনার যে জায়গাটা প্রয়োজন। সার্চ করার পরে দেখেন এখানে শেয়ার নামে একটা বাটন দেওয়া আছে, শেয়ার বাটনে ক্লিক করেন। এখানে দেখেন এমবেড এ ম্যাপ বলে একটা কথা আছে, ক্লিক করেন। দেখেন তো পরিচিত কোনো কিছু মনে হয় কিনা? এখানে এখানে পরিচিত কোনো কিছু মনে হয়? আইফ্রেম ট্যাগ না? তারা অলরেডি আইফ্রেম ট্যাগ তৈরি করে আপনার জন্য রেখে দিয়েছে। আপনি এইটা ব্যবহার করতে চান, যেই জায়গাটুকু ব্যবহার করতে চান, তারা অলরেডি আইফ্রেমের ট্যাগের মাধ্যমে একটা কোড জেনারেট করে আপনার হাতে তুলে দিচ্ছে। খুব ইজি না? জাস্ট এখানে কপি এইচটিএমএল করেন, এগুলো আমরা কেটে দিই বা এগুলোকে কমেন্ট করে রাখি, এখানে এসে পেস্ট করে দেন। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, রিলোড করেন। দেখেন আগের ইনফরমেশন জোর করে ধরে রাখছে, কন্ট্রোল F5, তাই না? আসছে? বুঝাতে পারছি তাহলে কিভাবে ম্যাপ ব্যবহার করতে হয়? পারবেন তো? বুঝেননি ম্যাম? আচ্ছা, আবার দেখাচ্ছি। গুগলে গিয়ে সার্চ করেন, যে কোনো একটা নাম দিয়ে সার্চ করেন বা সরাসরি সার্চ করেন গুগল ম্যাপ। গুগল ম্যাপ লিখে সার্চ দেন, চলে যান গুগল ম্যাপসে। যাওয়ার পরে আপনি কোন জায়গাটা দেখাইতে চান বা কোন জায়গাটা দেখতে চান সেটা এখানে লিখেন। এখানে বলে দিলাম সাপোজ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, যে কোনো নাম দিতে পারেন যেটা গুগলে অ্যাভেলেবেল। দেওয়ার পরে আমার চলে আসছে, এই যে দেখেন পিন আপ হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে দেখেন শেয়ার নামে একটা বাটন আছে, শেয়ারে ক্লিক করবেন। এখান থেকে এমবেড এ ম্যাপ, এগুলোকে বলা হয় এমবেড করা। আইফ্রেম এর মাধ্যমে ইনফরমেশন নিয়ে আসা, এটাকে বলা হয় এমবেড করা। সো এমবেড এ ম্যাপে ক্লিক করেন, দেন এখানে দেখেন আপনাকে আইফ্রেম সেই ট্যাগটা আপনাকে দিয়ে দিয়েছে, তারা অটোমেটিক্যালি জেনারেট করে দিয়েছে। ভিতরে যে কোড লাগবে, যে এসআরএস এর ভিতরে যে যা কিছু লাগবে না কেন সব তারা তৈরি করে দিয়েছে, রেডিমেড তৈরি করে দিয়েছে। হ্যাঁ, কপি এইচটিএমএল করেন, দেন আপনার ওয়েবসাইটে আপনি পেস্ট করে দেন যেখানে আপনার প্রয়োজন। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, ব্রাউজার রিলোড করলে দেখবেন চলে আসছে। ক্লিয়ার? এবার এখন তো আপনি এখানে আদার যে অ্যাট্রিবিউট গুলো দেওয়া আছে সেগুলো আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারেন। যেগুলো আপনি বুঝতেছেন না, যেমন এটা আপনি বুঝতেছেন না, এটা আপনি বুঝতেছেন না, যেগুলো বুঝতেছেন না সেগুলো রেখে দেন নিজে বুঝতে, আপাতত ধরার দরকার নেই, রেখে দেন, ঠিক আছে। আর যেগুলো বুঝতেছেন সেগুলো নিজের মতো করে আপনি সেট করে ফেলেন আপাতত। ওকে, বাকি এটা নিয়ে আমরা আরো অনেক কাহিনী করতে পারবো, সেগুলো পরে অনেক কিছু করতে পারবো। যেমন উইথ আমরা বুঝি, হাইট আমরা বুঝি, এটা আমরা চেঞ্জ করতে পারবো। ফ্রেম বর্ডার যদিও আমরা শিখিনি, বাট একটু চিন্তা করলে আমরা এটাও বুঝতে পারবো, তাই না? ফ্রেম বর্ডার মানে কি? একটা বর্ডার দেওয়া থাকবে, ফ্রেম দেওয়া থাকবে। তারপরে অ্যালাউ ফুল স্ক্রিন, সরি
অ্যালাউ ফুল স্ক্রিন, এটাও তো বোঝার কথা। অ্যালাউ ফুল স্ক্রিন মানে এই যে এখানে একটা বাটন চলে আসার কথা, আসেনি তাই না? আচ্ছা দিয়ে দেখি আসে কিনা। ট্রু, কন্ট্রোল F5, নো, এরপরও আসেনি। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে গুগল ম্যাপে আগে কিছুদিন আগেও এখানে অনেক কিছু আপনাকে ফ্রি দেওয়া হতো, অনেক কিছু, যেমন পিন আপ করার সিস্টেম দেওয়া থাকতো, এবার ডিরেকশনের যে ইনফরমেশন গুলো এখান থেকে ওখানে যাবে সে ডিরেকশন দিয়ে দিত, ঠিক আছে? এ ধরনের অনেক ইনফরমেশন ছিল যেগুলো ফ্রিতে দেওয়া হতো। বাট আমার ইন দ্য মিন টাইম এখন যে ট্রেনটা চলতেছে এখন কিছুই ফ্রি নাই, সব প্রিমিয়াম হয়ে গেছে, ঠিক আছে? শুধুমাত্র এই যে এতটুকু শুধু আনতে পারবেন এতটুকু ফ্রি রাখা হয়েছে, বাকি সব প্রিমিয়ামে চলে গেছে। এই জন্য অনেক সময় অনেক কিছু পাবেন না এখানে। ওটা যদি পাইতে হয় বিভিন্ন প্লাগইনের মাধ্যমে ব্যবহার করতে হবে, অনেক সময় প্লাগইনের মাধ্যমে কিছুটা আপনাকে দেওয়া হয়, যেটাকে বলা হয় ডেভেলপারদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়। বুঝাইতে পারছি? মানে সেই সব কিছু আপনি আনতে পারবেন বিভিন্ন প্লাগইনের মাধ্যমে, তবে সেখানে একটা জলসাপ দেওয়া থাকবে যে এটা ডেভেলপারদের প্র্যাকটিসের জন্য দেওয়া হলো। ক্লিয়ার? এখানে কিছু ইনফরমেশন যদি না পান তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই যে ইনফরমেশন কেন আমি পাচ্ছি না। অ্যালাউ ফুল স্ক্রিন দিলাম বাট সে অ্যালাউ হচ্ছে না কেন? না হওয়ার কারণ হলো যে তারা ব্লক করে রাখছে। এটা হচ্ছে বড় ছোট করা, জুম ইন জুম আউট। আচ্ছা সো আমরা ম্যাপ ব্যবহার করতে শিখলাম, এবার চলি আমরা দেখি ইউটিউবের ভিডিও ব্যবহার করতে পারি কিনা। কে যেন প্রশ্ন করেছিলেন যে ভিডিও আমরা কি করে আনবো। ভিডিও সাধারণত আমরা যদি ভিডিও ট্যাগের মাধ্যমে আনতে পারি, বাট সাধারণত আমরা ভিডিও আনতে হলে এমবেড এর মাধ্যমে আনি। এমবেড মানে এই যে আই ফ্রেম ট্যাগের মাধ্যমে। কি বললাম, অন্য ওয়েবসাইটের ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে আনার যে কাজটা এটাকে বলা হয় এমবেড করা, মনে থাকবে? এমবেড করা, এমবেড করা হচ্ছে আই ফ্রেম ট্যাগের মাধ্যমে। ক্লিয়ার? সো এখানেও দেখেন যে কোনো একটা ভিডিও ওপেন করেন, আবার চলে যাই স্মল ভিডিও লিখে সার্চ দিই। আচ্ছা কি ভিডিও আনা যায়, এই ভিডিওটা ওপেন করেন। তো কোনো ভিডিও আনার সময় আনতে হলে ফার্স্টে যে কাজটা করবেন ভিডিওটা ওপেন করবেন, ওপেন করে এই লিঙ্কটা কপি করেন না, এই লিঙ্কটা কপি করে কোনো লাভ নেই, এটা কাজ করবে না। এটা নিয়ে কাজ করতে হলে কিছু এডিট করতে হয়, তো ওই ঝামেলা আমরা যাবো না। এখানেও দেখেন একইভাবে শেয়ার নামে একটা কথা লেখা আছে, খেয়াল করছেন? শেয়ারে ক্লিক করেন, এইটা কপি করলেও কাজ হবে না, কি করতে হবে? এমবেড করতে হবে। সরি, শেয়ার দেন এমবেড। দেখেন এই যে সে আই ফ্রেমটা আপনাকে আবার সে দিয়ে দিয়েছে, অটোমেটিক্যালি জেনারেট করে দিয়ে দিয়েছে। ওকে, সো এই লিঙ্কটা কপি করেন, কপি করে এটা এখানে থাক, অসুবিধা নেই, পেস্ট করে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, রিলোড করেন, চলে আসছে। এই ভিডিওটা আপনার ওয়েবসাইটে বসে দেখা আর ইউটিউবে দেখা সমান কথা, একই কথা। কেউ যদি সব কাউন্ট হবে, ইন টোটাল সবকিছু কাউন্ট হবে, ভিউ টাইম সব কাউন্ট হবে। ওকে, একদম সেম টু সেম ইউটিউবের মতো। আচ্ছা হ্যাঁ, সাউন্ডটা বন্ধ করে রাখছে এজন্য পাচ্ছে না, সবই পাবে এখানে। বাট এখানেও একই কথা, যদি এই ভিডিওর যে মালিক যে সে যদি এটা পারমিশনটা বন্ধ করে রাখে তাহলে এই ভিডিওটা আপনি ব্যবহার করতে পারবেন না, লিঙ্ক ঠিকই নিয়ে আসবেন বাট ভিডিও চলবে না। ঠিক আছে, সো এখানেও ঘাবড়ানোর কোনো কারণ নেই, বিষয়টা মাথায় রাখতে হবে। সো মোটামুটি এই ছিল ভিডিও এবং ভিডিও নিয়ে একটু কাজ, আর পাশাপাশি দেখা গেল কিভাবে ম্যাপটা নিয়ে আসে। ওকে, এটা নিয়ে আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব এবং লাইভ যখন প্রজেক্ট করব তখন এটা নিয়ে আরো সুন্দর করে বোঝাই দেব, যে অনেক সময় আমাদের ভিডিওর উপরে টেক্সট আনার প্রয়োজন হয়, ভিডিওর উপরে একটা স্লাইডার আনার প্রয়োজন হয়, এগুলো আমরা অ্যাডভান্স যখন শিখবো তখন আমরা এগুলো শিখবো, অসুবিধা নেই। সো বুঝে আসছে আইফ্রেম? কোনো কনফিউশন আছে আইফ্রেম নিয়ে আর? আচ্ছা, এখন আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিস শিখবো, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইটে চলে যান, যেমন কিছুক্ষণ আগে আমরা গেছিলাম কোথায়,
ক্রিয়েটিভিটি। আবার চলে যাই, যে কোনো ওয়েবসাইটের মূল চ্যালেঞ্জ, একটা ওয়েব ডিজাইনের মূল চ্যালেঞ্জটা থাকে তার লেআউটটা সাজানো। ঠিক আছে, তার ডিজাইনটা সাজানো, লেআউটটা সাজানো বলা হয় এটাকে। এটা হলো মূল চ্যালেঞ্জ। অর্থাৎ এখানে দেখেন, আমি যদি এখান থেকে এভাবে দেখাই, এটা হচ্ছে একটা লোগো, সরি এটা হচ্ছে একটা লোগো, তাই না? এই লোগোর জন্য জায়গাটা বরাদ্দ করে রাখা, এই স্পেসটা ফিক্স করে দেওয়া যায়, তুমি এই জায়গাটা লোগো বসবে, তাই না? এরপরে সামনে দেখেন এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য এই জায়গাটা তৈরি করা, এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। ভিতরে ইমেজটা আনা কিন্তু খুবই সহজ, জাস্ট আইএনজি ট্যাগ বসাই দিলে ইমেজটা চলে আসতেছে। বাট ইমেজটা যে এই বরাবর বসবে, লেখাগুলো যে এই বরাবর বসবে, তার জন্য জায়গাটা বরাদ্দ করে রাখা, এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। ক্লিয়ার? আর এটাকেই বলা হয় লেআউট তৈরি করা, যে এটার জায়গা এখানে, এটার জায়গা এখানে, এটার জন্য এত পিক্সেল জায়গা বরাদ্দ, এটার জন্য এত পিক্সেল জায়গা বরাদ্দ, এটাকে বলা হয় লেআউটটা সাজানো বা লেআউট তৈরি করা। ক্লিয়ার? স্যার লেআউটটা দুই ভাবে সাজানো যায়। লেআউটটা সাজানো হয় দুই ভাবে। একটাকে বলা হয় টেবিল বেজ লেআউট, আর একটাকে বলা হয় ডিপ বেজ লেআউট। মনে থাকবে, লেআউট হলো দুই প্রকার, একটাকে বলা হয় টেবিল বেজ লেআউট, আর একটা বলা হয় ডিপ বেজ লেআউট। টেবিল বেজ লেআউট আর একটা বলা হয় ডিপ বেজ লেআউট। আর একটা হচ্ছে ডিপ বেজ, ডিআইভি, মানে ডিভিশন। আপাতত না মাথায় রাখেন, ডিপ বেজ লেআউটের কনসেপ্টটা পরে আমরা বলবো আস্তে আস্তে করে। ডিপ দিয়ে করব একটা টেবিল। দেখছেন, টেবিল বেজ লেআউটটা মানে হলো যে লেআউটটা তৈরি করা হয় টেবিল ট্যাগের মাধ্যমে, আর ডিপ বেজ লেআউট মানে হচ্ছে যে লেআউটটা তৈরি করা হয় ডিপ ট্যাগের মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে দুইটা লেআউট বা লেআউট তৈরি করার যে দুইটা পদ্ধতি, টেবিল বেজ লেআউট এবং ডিপ বেজ লেআউট, এর ভিতরে কোনটা স্ট্যান্ডার্ড? এর অ্যান্সার হলো দুটোই স্ট্যান্ডার্ড। তাহলে আমরা কোনটা ব্যবহার করব? দুটোই ব্যবহার করব। অনেকটা গরু বিক্রির মতো, তাই না? গরুর দাম কত? 50,000। লালটা না কালোটা? শুনছেন না গল্প? ব্যাপারটা এরকম। আচ্ছা, তো যাই হোক, দুটোই আমরা ব্যবহার করব, দুটোই স্ট্যান্ডার্ড। এখন প্রশ্ন হলো যে দুইটা ব্যবহার কেন আমরা করব? এই অ্যান্সারটা হলো ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে দুইটা লেআউট ব্যবহার করার প্ল্যাটফর্ম হলো দুইটা। যেমন ইমেল সিগনেচার, চেনেন? ইমেল সিগনেচার, আপনি একটা ইমেল পাঠাবেন, আপনি চাচ্ছেন যে যতবারই আমি ইমেল পাঠাবো ততবারই আমার ইমেলের সাথে একটা ডিজাইন চলে যাবে, আমার পার্সোনাল ইনফরমেশন একটা ডিজাইন চলে যাবে। ঠিক আছে? যেমন আমার মনে একটা করা আছে, খুব ভালো না, তারপরও করা আছে, দেখাচ্ছি আপনাদের। gmail.com, এটা লাগে যখন আপনারা চাকরিতে যাবেন বা বিভিন্ন জায়গায় যাবেন, এমনকি ফাইবারে ইমেল সিগনেচারের উপর প্রচুর কাজ পাওয়া যায়। আপনি একটা ইমেল কম্পোজ করবেন, সরি একটু নেটের প্রবলেম। দেখেন, আমি যখন ইমেল কম্পোজ করলাম, এখানে আমি টাইপ করব আমার ইনফরমেশন, তাই না? আমি যা দিতে চাই সেগুলো এখানে টাইপ করব। বাট এই যে দেখেন নিচে একটা ডিজাইন চলে আসছে, এখানে আমার ইনফরমেশন নিয়ে একটা ডিজাইন চলে আসছে। এই ডিজাইনটা তৈরি করে, এই ডিজাইনকে বলা হয় ইমেল সিগনেচার। ক্লিয়ার? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেটটা কি? অনেক সময় দেখবেন, যেমন এই ফুড পান্ডার ভিতরে ঢোকেন, এই দেখেন তারা একটা ইনফরমেশন আপনাকে দিচ্ছে বা তারা একটা মেইল আপনাকে পাঠাচ্ছে, বাট মেইলটা কিন্তু একটা ডিজাইন করে সাজানো, সুন্দর করে সাজানো, যে অ্যালাইনমেন্ট সেন্টার করা, একটা ইমেজ সেট করা, বাটন সেট করা। খেয়াল করছেন? এখানে অ্যাঙ্কর ট্যাগের কালারগুলো একটু ভিন্ন, স্পেসিং একটু ওদের মতো করে করা। এখানে দেখেন সুন্দর করে সে টেবিলের মতো করে সাজায় গোছাই দিয়েছে। সে কিন্তু মেইল করছে আপনার কাছে, বাট একটা মেইল একটা সুন্দর শেপে তারা তৈরি করে দিয়েছে, একটা ডিজাইনে তারা তৈরি করে দিয়েছে। এটাকে বলা হয় ইমেল টেমপ্লেট। বুঝাইতে পারছি? আর এই ইমেল টেমপ্লেট আর ইমেল সিগনেচার, বুঝতেই পারছেন যে এর জন্য আমাকে লেআউট তৈরি করতে হবে। লেআউট ছাড়া তো পসিবল না, যে কোনো ডিজাইনই করেন না কেন লেআউট তো মাস্ট বি লাগবেই। আর
এই ইমেল সিগনেচার এবং ইমেল টেমপ্লেটটা যদি আপনি টেবিল বেস লেআউট তৈরি করেন তাহলে সাপোর্ট করে না। এক্ষেত্রে আপনাকে মাস্ট বি একটু পরে বলি। বলতেছিলাম যে লেআউটটা দুই প্রকার, একটা হচ্ছে টেবিল বেস লেআউট আর একটা হচ্ছে লিঙ্ক বেস লেআউট। দুটোই আমাদের শিখতে হবে, দুটোরই প্রয়োজনীয়তা আছে, কিন্তু দুইটার ব্যবহার করার প্ল্যাটফর্ম হচ্ছে দুইটা। টেবিল বেস লেআউট আমাদের ব্যবহার করতে হবে ইমেল সিগনেচার এবং ইমেল টেমপ্লেটের জন্য, এক্ষেত্রে ডিপ বেস লেআউটটা সাপোর্ট করে না। ওকে, আর ডিপ বেস লেআউটটা হলো আমরা এই দুইটা বাদে অন্য যত প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা ব্যবহার করব। যেমন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমরা তৈরি করতে পারবো। টেবিল বেস লেআউটটা সব জায়গায় সাপোর্ট করে, সব প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়, অসুবিধা নেই। ইমেলও করা যায়, ইমেলের বাইরেও করা যায় টেবিল বেস লেআউটটা, ঠিক আছে। বাট ডিপ বেস লেআউটটা আপনি ইমেলের প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন না। যেমন ইমেলের ক্ষেত্রে মাস্ট বি আপনাকে টেবিল বেস লেআউটের ব্যবহার করতে হবে, ঠিক আছে। তবে একটা সময় সবই টেবিল বেস লেআউট ছিল, তখন ডিপ বেস লেআউটের অত প্রচলন ছিল না। বাট এখন কেউ টেবিল বেস লেআউট করে না, শুধু এই দুইটা প্ল্যাটফর্ম ছাড়া আর কোথাও করে না, সব জায়গায় ডিপ বেস লেআউট তৈরি করে, ঠিক আছে। কারণ টেবিল বেস লেআউটটা একটু ভিতরে, এটাও ডিপ বেস লেআউট, সব ডিপ বেস লেআউট। যত ওয়েবসাইট দেখবেন এখন বর্তমান সব ডিপ বেস লেআউট, টেবিল বেস লেআউট না। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন পর্যন্ত যতটুকু শিখছি হ্যাঁ তখন লেআউটই ছিল না। হ্যাঁ না ওটা লেআউট লেআউট আমরা তো যতটুকু শিখছি এর মধ্যে কোনো লেআউটের কোনো ব্যাপার ছিল না, এখনো কোনো লেআউট তৈরি করাটা শিখি নাই। লেআউট তৈরি করাটা এখন থেকে শেখা শুরু করব। আমরা শুরুটা করব টেবিল বেস লেআউট দিয়ে, এবং টেবিল বেস লেআউটের পরেই আমরা মুভ করব ডিপ বেস লেআউট। একটা লেআউটের কনসেপ্টটা মাথায় ঢুকলে সেকেন্ড লেআউটের কনসেপ্টটা খুব ইজিলি আমাদের মাথায় ঢুকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সো টেবিল বেস লেআউট তৈরি করার জন্য আমি উপরেই লিখি, প্রথম আমাকে একটা টেবিল ট্যাগ নিতে হবে। টেবিল ট্যাগের ভিতরে আমাকে টেবিল তৈরি করতে হবে। ক্লিয়ার? একটা টেবিল ট্যাগের ভিতরে আমাকে টেবিলটা তৈরি করতে হবে। সে একটা টেবিল তৈরি করব কিভাবে? একটা টেবিল কিভাবে তৈরি হয়? আপনারা মাইক্রোসফট এক্সেল বা এক্সেস নিয়ে কাজ করছেন না? তো সেখানে দেখবেন মাইক্রোসফট এক্সেলের ভিতরে টেবিল নিয়েই তো কাজ। এখন যদি প্রশ্ন করি যে টেবিলটা কি, টেবিল কাকে বলে, বলতে পারবেন? ওই কনসেপ্ট যদি মাথায় থাকে। টেবিল হচ্ছে তার ডিরেকশন দিতে যদি প্রশ্ন করি টেবিলটা কি, হোয়াট ইজ টেবিল, না, সহজ কথা হচ্ছে রো এবং কলামের সমষ্টিকে টেবিল বলে। সিম্পল অ্যান্সার। এই দুটো মাথায় থাকলে টেবিল বানানো সম্ভব। ক্লিয়ার? রো এবং কলামের সমষ্টিকে টেবিল বলে। এখন রো কাকে বলে? লেফট থেকে রাইটের দিকে যে স্পেসটা সেটা হচ্ছে রো, আর কলাম হচ্ছে উপর থেকে। এটা অনেকে গোলায় ফেলে, কলামকে রো বলে, রোকে কলাম বলে, তাই না? লেফট থেকে রাইটের দিকে যে স্পেসটা সেটা হচ্ছে রো, টপ থেকে বটমের দিকে যেটা সেটা হচ্ছে কলাম। সিম্পল, খুব কঠিন করে নেবেন না, খুব সিম্পল সহজ করে নেবেন বিষয়টা। টেবিল বলা হয় রো এবং কলামের সমষ্টি, আর রো বলা হয় লেফট থেকে রাইটের যে জায়গাটা সেটা হচ্ছে রো, টপ বটম যেটা সেটা হচ্ছে কলাম। তো টেবিল তৈরি করার জন্য ফার্স্টে আমরা টেবিল ট্যাবটা নেব। টেবিল ট্যাবটা এর ভিতরে আমরা রো এবং কলাম তৈরি করব। সো ফার্স্টে আমাকে তৈরি করতে হবে রো। টেবিলের ভিতরে প্রথম আমাকে তৈরি করতে হবে রো, দেন সেই রোর ভিতরে আমরা প্রয়োজনীয় কলামগুলো নিব। ক্লিয়ার? প্রথম আমাকে নিতে হবে রোটা, সারিটা প্রথমে নিতে হবে, দেন আমাকে তার ভিতরে ভাগ করতে হবে যে আমার কয়টা কলাম প্রয়োজন। যেমন এখানে দেখেন, যদি উপরের সেকশনটা তৈরি করতে চাই তাহলে প্রথম আমাকে রোটা নিতে হবে, ঠিক আছে। দেন আমাকে ভাগ করতে হবে, এতটুকুর জন্য একটা কলাম, ধরেন এই ফাঁকার জন্য একটা কলাম, এতটুকুর জন্য একটা কলাম, এতটুকুর জন্য আরেকটা কলাম। ক্লিয়ার? আচ্ছা, সো রো তৈরি করার জন্য আমরা যে ট্যাগটা পাই সেই ট্যাগটার নাম হচ্ছে টিআর। টেবিল রো। ক্লিয়ার?
আর টেবিল রোর ভিতরে আমাকে তৈরি করতে হবে কলাম। কলাম কলাম তৈরি করার জন্য আমরা যে ট্যাগটা পাই সেই ট্যাগের নাম হচ্ছে টিডি, টেবিল ডাটা। টিডি এর ফুল ফর্ম হচ্ছে টেবিল ডাটা, মনে থাকবে? হ্যাঁ, টিআর মানে হচ্ছে টেবিল রো, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। আচ্ছা, আমরা টেবিল ডাটা যে কয়টা নেব ট্যাগ সেই কয়টা কলাম তৈরি করব। সেরকম সে কটা কলাম তৈরি হবে, যে কটা টিডি নেব সে কটা কলাম তৈরি হবে। আচ্ছা, এখন এতটুকু এটা এই টোটাল যেটা আমরা করলাম, প্রথমে টেবিল নিলাম, তার ভিতরে টেবিল রো নিলাম, তারপরে টেবিল ডাটা নিলাম, অর্থাৎ কলাম তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করলাম। সো এই টোটালটাকে বলা হয় টেবিলের সিনট্যাক্স, মনে থাকবে? টোটালটাকে বলা হয় টেবিলের সিনট্যাক্স। সো দুইটা সিনট্যাক্স আমরা শিখলাম, একটা হচ্ছে HTML সিনট্যাক্স আর এইমাত্র শিখলাম আমরা টেবিলের সিনট্যাক্স। এটা যেন মাথায় থাকে, এটা পরীক্ষা আসানোর সময় টেবিলের সিনট্যাক্সটা কি। আচ্ছা, এই টোটাল সিনট্যাক্সটা লেখার পরে যদি সেভ দিয়ে ব্রাউজারটা রিলোড করি আমরা, কিছুই আসবে না, কিছুই আসবে না, কিছু আমরা দেইনি। ওকে, সো আপাতত আমি ভিতরে কোনো কন্টেন্ট দিব না, আপাতত আমরা ফিল করব হচ্ছে উইথ হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। ক্লিয়ার? টেবিলটার জন্য আমি একটা টেবিল তৈরি করতেছি, টেবিলটার জন্য একটা জায়গা বরাদ্দ করব, দেন তার ভিতরে রোর জন্য কিছু জায়গা ছেড়ে দেব, কলামের জন্য কিছু জায়গা ছেড়ে দেব, এভাবে করে করে আমরা লেআউটটা সাজাবো। ক্লিয়ার? টোটাল যে টেবিলটা তার একটা উইথ দেই আমরা, সাপোজ উইথ করে দিলাম 600, খেয়াল করেন উইথ করে দিলাম 600। এরপরে মনে করেন আমি একটা হাইট দিয়ে দিলাম, একেও ধরেন আমরা করে দিলাম 600, সেভ করলাম। এটা করলেও কিন্তু কোনো লাভ নেই, মানে আউটপুট দেখাবে না, কারণ ঠিকই টেবিল তৈরি হয়েছে, বাট কলাম রো না, এখানে কোনো ফিল করে দেওয়া হয়নি। যেহেতু ফিল করে দেওয়া হয় না, সেহেতু সাদার ভিতরে সাদা একটা টেবিল তৈরি হয়েছে, আমাদের চোখে ভাসতেছে না। এখন আমরা যদি এর ব্যাকগ্রাউন্ড কালারটা, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, লাল বা অন্য কোনো কালার দিয়ে দিই, তখন বোঝা যাবে যে কতটুকু জায়গা জুড়ে আমার টেবিলটা হলো। ওকে, এজন্য বোঝার সুবিধার্থে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট পাই, সেটা হচ্ছে বিজি কালার নামে একটা অ্যাট্রিবিউট। বিজি কালার, নট ব্যাকগ্রাউন্ড কালার, মনে থাকবে? বিজি কালার, ও সরি COLOR। নর্মালি কালার লিখতে গেলে COLOUR সম্ভবত, বাট এখানে হবে COLOR। ওকে, চলে আসছে, ক্লিয়ার? বিজি কালার, হ্যাঁ, বিজি কালার, কোনো স্পেস হবে না, কোনো হাইফেন বা কোনো আন্ডারস্কোর লিখি না, নোটপ্যাডে সার্চ করে ব্যাকগ্রাউন্ড তো ওইটা লিখলেও কি প্রবলেম হবে? কাজ করবে না, রিলেটেড কাজ করবে না। টেবিলের ক্ষেত্রে এটা নাকি, এটা কি টেবিলের ক্ষেত্রে মানে হুম। ব্যাকগ্রাউন্ড কালার? বিজি কালার টেবিলের ক্ষেত্রে কাজ করে। বুঝাতে পারছি? পুরো টেবিলের জন্য আমি এই জায়গাটা বরাদ্দ করলাম। এখন আমি একটা কাজ করি, এর ভিতরে একটা রো নিলাম, একটা কলাম নিলাম। ওকে, এখন এই যে একটা টেবিল, এইটার ভিতরে কয়টা কলাম আছে, কয়টা রো আছে বলতে পারবেন? একটা কলম, একটা রো, কয়টা কলাম? একটা কলাম, একটা রো। একটা রো আছে। একটা কলাম এবং একটা রো যেহেতু আছে, সেহেতু এটাকে আমরা টেবিল বলতে পারি কি পারি না? টেবিল বলা যাবে? সামনে আসে আমার প্রশ্নটা বোঝেননি। এটা তো একটা বক্স হয়েছে, একটা বক্স হয়েছে, এটাকে কি আমরা টেবিল বলতে পারবো? সহজ প্রশ্ন, বলতে পারবো না। টেবিল বলা হয় কাকে? রো এবং কলামের সমষ্টিকে। রো এবং কলামের সমষ্টিকে পাওয়া গেছে এর ভিতরে? পাওয়া যায়নি? অবশ্যই ভিজিবল। যদি রো কলাম না থাকতো তাহলে তো টেবিলই হতো না। আচ্ছা, এত কিছু আপনাদের চিন্তা করতে হবে না, আমাদের চিন্তা করতে হবে ভিতরে টিআর এবং টিডি তো আছে। একটা টিআর মানে একটা রো আছে,
একটা টিডি মানে একটা কলাম আছে, যেহেতু একটা টিডি আছে, একটা টিআর আছে, রো আছে, কলামও আছে, সেহেতু এটা একটা টেবিল। ওকে, সো অ্যান্সারটা হচ্ছে যে একটা রো এবং একটা কলাম থাকলেই সেটা টেবিল। রো এবং কলামের সমষ্টি টেবিল। ক্লিয়ার? কখনো কখনো আমাদের লাগবে এরকম একটা রো একটা কলামের টেবিলও আমাদের প্রয়োজন হবে টেবিল বেস লেআউট তৈরি করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হলো যে ভিতরে একটা রো তৈরি করলাম, একটা কলাম তৈরি করলাম, এখন এই রো এবং কলামের উইথ এবং হাইট দেওয়াটা উচিত না? Yes. উইথ এবং হাইট দেওয়াটা উচিত। আচ্ছা, সব উইথ এবং হাইটের কনসেপ্টের আগে একটা বন্ধ করে দিই। আমরা একটা কাজ করি, এখানে দুইটা কলাম তৈরি করি। একটা রোর ভিতরে দুইটা কলাম হতে পারে না? একটা রোর ভিতরে দুইটা কলাম। এখন আমি এই দুটো কলামের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, দেখি আসলে আমরা কলাম ঠিকঠাক মতো আসলো কিনা। এখানে বিজে কালার করে দিই ইয়েলো, এখানেও বিজি কালার করে দিই গ্রিন। প্রথম আমরা রো তৈরি করছি, দেন আমরা তার ভিতরে দুইটা কলাম তৈরি করছি, দেখে আসে কিনা। আসছে? চলে আসছে। কিন্তু আমরা একটা কাজ করি, এটাকে বাদ দিয়ে দিই, সেভ করি। আসছে? এই যে লাল চিহ্নটা দেখাচ্ছে তার মানে হচ্ছে এটা টেবিলের এরিয়া, টোটাল টেবিলের এরিয়া। তার ভিতরে একটা কলাম তৈরি হয়ে গেছে না? একটা রো একটা কলাম তৈরি হয়ে গেছে, তার মানে অলরেডি এখানে কিন্তু আমার টেবিল আগেই তৈরি হয়ে গেছে, জাস্ট আমরা ফিল কালারটা দিয়েছিলাম না, তাই বোঝা গেছিল না। ক্লিয়ার? এবার বুঝতে পারছি? আচ্ছা, সেভ করি, আবার পূর্বের অবস্থায় ফিরে যাই। এখন বলেন তো এখানে কয়টা রো কয়টা কলাম? একটা রো দুইটা কলাম। যদি আমি চাই যে দুইটা রো করব, প্রত্যেকটা রোর ভিতরে একটা করে কলাম থাকবে, পারা যাবে না? কিভাবে করবো আমাকে একটু বুঝেন তো, কিভাবে করব? আমি চাচ্ছি যে দুইটা রো থাকবে, প্রত্যেকটা রোর ভিতরে একটা করে কলাম থাকবে। একটা টিডি কেটে দেবো? আচ্ছা, কেটে দিলাম। টিআর কোথায় লিখবো? টিআর এর নিচে নাকি ভিতরে? টিআর এর নিচে। বুঝতে পারতেছেন না? কষ্ট আছে? এটাকে পুরো বন্ধ করে দিই, এটা যে অবস্থা আছে সেই অবস্থায় কমেন্ট করে রাখি। আমি চাচ্ছি যে এমন একটা টেবিল তৈরি করব যে টেবিলের দুইটা রো থাকবে এবং প্রত্যেকটা রোর ভিতরে একটা করে কলাম থাকবে, এটা চাচ্ছি। ক্লিয়ার? পেইন্ট ওপেন করে দেখাই, তখন বুঝতে সুবিধা হবে না। এটা হচ্ছে আমার টোটাল টেবিল। ক্লিয়ার? তার ভিতরে এরকম একটা রো থাকবে, নিচে আরেকটা রো থাকবে। ক্লিয়ার? এর ওর ভিতরে একটাই কলাম থাকবে, এর ওর ভিতরেও একটাই কলাম থাকবে। হ্যাঁ, পুরো একটা টেবিলের ভিতরে উপরে একটা রো, নিচে একটা রো, উপরের রোর ভিতরে একটা কলাম, নিচের রোর ভিতরেও একটাই কলাম। এবার ক্লিয়ার? এটা আমরা ডিজাইন করব। টেবিল নিয়ে কাজ করার জন্য প্রথমেই আমাকে নিতে হয় কোন ট্যাগ? টেবিল ট্যাগ নিয়ে নিলাম। টেবিলের ভিতরে প্রথমে আমাকে তৈরি করতে হয় রো। এই জিনিসটা মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন যে আগে আমাকে রো তৈরি করতে হবে, দেন আমাকে কলাম তৈরি করতে হবে। ভুলেও যেন আগে কলাম তৈরি না হয়ে যায়, তাহলে কিন্তু কাজ করবে না। আগে তৈরি করতে হবে রো, দেন তৈরি করতে হবে কলাম। সেখানে আমরা কয়টা রো তৈরি করব? দুইটা রো। রো তৈরি করার জন্য আমরা যে ট্যাগ পাই সেই ট্যাগের নাম হচ্ছে টিআর। ওকে, যখন আমরা একটা টিআর নিলাম তার মানে একটা রো তৈরি হয়ে গেছে, একটা রো তৈরি হয়ে গেছে। এরপরে এই রোর ভিতরে একটা মাত্র কলাম থাকবে। কলাম তৈরি করার জন্য যে ট্যাগটা পাই সেই ট্যাগটার নাম হচ্ছে টিডি। ক্লিয়ার? এতটুকু কাজ করার কারণে এই উপরেরটা আমার কমপ্লিট। এবার বুঝে আসছে? উপরেরটা যেখানে কমপ্লিট, উপরের রোটা যেখানে কমপ্লিট, ঠিক তারপরে দ্বিতীয় রোটা শুরু হয়েছে না? এই রোটা যেখানে শেষ, ঠিক তারপরে আরেকটা রো শুরু হয়েছে না? তার মানে এই উপরের টি আরটা যেখানে শেষ হয়েছে, ঠিক তারপরে আবার টি আর শুরু করতে হবে। ক্লিয়ার? এই টি আর শুরু শেষ হয়েছে এখানে,
এর নিচে আবার টিআর তৈরি করে দেন আরেকটা টিআর। কারণ পুরো টেবিলটা তো আমরা হ্যাঁ করে হ্যাঁ, নিয়েছি। হ্যাঁ, পুরো টেবিলটা তো পুরো জায়গাটা আমার বরাদ্দ করার জন্য আমরা নিয়েছি কারণ টেবিল শুরু থেকে শেষ এটা তো আমার চলে আসছে, এইচটিএমএল এর মতো, HTML চলে আসছে। এখন আমরা যত দিব যেভাবে সাজাবো সেভাবে সাজবে। সেখানে একটা কলাম তৈরি করার জন্য টিডি, এবার বুঝে আসছে? এবার জাস্ট আপনি ফিল করে দেন। যেমন আমি টেবিলের জন্য একটা উইথ নেব, হাইট নেব, ব্যাকগ্রাউন্ড নেব। উইথ এখানে করে দিলাম সাপোজ 400 পিক্সেল করে দিই, তো 400, হাইট করে দিলাম 400, ফিল করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ বেজি কালার, এটাও আমি করে দিলাম রেড। ওকে, কিছুই টের পাওয়া যাবে না, যদিও এর ভিতরে রো কলাম ঠিকই তৈরি হয়ে গেছে, বাট কোনো ফিল কালার দেই নেই বিধায় বোঝা যাচ্ছে না। সো আমি এই টিডি কে এবং এই টিডি কে ফিল কালার দিয়ে আসি। এটাকে বলে দিলাম বিজি কালার, করে দিলাম পিঙ্ক কালার, আর একে করে দিলাম বিজি কালার ইয়েলো। বুঝে আসছেন? আসছে এবার? কারো কোনো কনফিউশন আছে এটা? এখন যদি বলি যে উপরের যে রোটা, এর রোর ভিতরে দুইটা কলাম থাকবে, নিচের যে রোটা, এর রোর ভিতরে দুইটা কলাম থাকবে, পারা যাবে? কি করবো এখানে? টিআর বাড়াবো না টিডি বাড়াবো? ম্যাম আমি কলাম বাড়াবো। এই যে এখানে এরকম দুইটা কলাম হয়ে যাবে, এখানেও দুইটা কলাম হয়ে যাবে, টিডি বাড়াইতে হবে, তাই তো? বুঝতেছেন সবাই? টিডি বাড়াইতে হবে। কোথায় বাড়াবো? এই টিডি যেখানে শেষ ঠিক তারপরে, তাই না? আমি একটা কাজ করি, ইন্টার দিয়ে লিখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। টিডি, আচ্ছা এখানেও করে দিলাম টিডি। তো বোঝার সুবিধার্থে আমি একটা বিজি কালার দিয়ে দিই, বিজি কালার গ্রিন। এটাকে আমি এটাকেও বিজি কালার লিখে ফিল করে দিই। একটা কাজ করি, এটাকে উপরে উঠাই দিই, সেভ করলাম, দেন রিলোড করি। পারা যাবে না? পারা যাবে। আপনাদের হোমওয়ার্ক থাকবে, 3টা রো তৈরি করবেন, প্রত্যেকটা রোর ভিতরে 3-3টা করে কলাম এক্সট্রা করে দেবেন। 3টা রো থাকবে, প্রত্যেকটা রোর ভিতরে 3-3টা কলাম থাকবে। অল্প একটু কাজ দেখাই, আশা করি বুঝতে পারতেছেন, অসুবিধা হওয়ার কথা না। আমরা একটা কাজ করি, এখানে আমি লিখলাম 1, এখানে লিখলাম 2, এখানে 3, 4, কলামের নামগুলো আমরা দিয়ে দিলাম। যখন আমরা কোনো কিছু লিখবো তখন অটোমেটিক্যালি এই বরাবর চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার যেখানে খুঁজে সেখানে নেওয়া যাবে, সবই দেখাবো, অসুবিধা নেই, সব দেখাবো, ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, এটা নিয়ে একটু বোঝার বিষয় আছে, এই জন্য আজকে দেখাবো না, এটা আগামী ক্লাসে দেখাবো। এখানে যেটা এখন বোঝাচ্ছে সেটা হচ্ছে, দেখেন যখন আমরা কলামগুলো নিয়েছি বেশ ভালো কথা, আমরা তো কলাম নিয়ে কলামকে ফিল করে দিয়েছি, কিন্তু এই লাল কালারটা পালো থেকে? টোটাল টেবিল থেকে, তার প্যারেন্টস থেকে নিচ্ছে। প্যারেন্টস হলো টেবিল, আমরা টেবিলের উপর থেকে কালারগুলো করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে স্পেস ডট আসছে সেটার কালার শো করছে, কালারটা আসছে টেবিল থেকে। একটা রিলেশন ছেড়ে দিচ্ছে, সবার কাছে একটা রিলেশন ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, সে এটা দূর করা প্রয়োজন। 2 নম্বর কথা দেখেন, এই যে লেখাটা, এই যে লেখাটা, লেখার বাম পাশে দেখছেন হালকা একটু স্পেস পাচ্ছে, এই স্পেসটা আমার প্রয়োজন নেই। আচ্ছা, একটা কথা বলে রেখে, সেটা হচ্ছে টেবিল নিয়ে কাজ করতে গেলে আপনাকে পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে হবে। 1 পিক্সেলও যদি বেশি হয়ে যায় টেবিল ভেঙে যাবে, 1 পিক্সেল যদি কমও হয়ে যায় তাও টেবিল ভেঙে যাবে। ক্লিয়ার? আমরা পরবর্তী গেলে প্রত্যেকটা টিডিকে উইথ এবং হাইট দিয়ে কাজ করব সবসময়। প্রত্যেকটা টেবিলের টিডিকে, প্রত্যেকটা কলামকে আমরা উইথ এবং হাইট দিয়ে কাজ করব। কোনো কারণে যদি উইথ এবং হাইটটা টেবিলের চেয়ে বেশি হয়ে যায় ভেঙে যাবে, কিন্তু কম হয়ে গেলেও ভাঙবে, বেশি হলেও ভাঙবে।
সো হুঁশিয়ার হয়ে ব্যবহার করতে হয়। টেবিলটা এই জন্য একটু ডিফিকাল্ট যে আপনাকে পিক্সেল ধরে ধরে কাজ করতে হয়। আচ্ছা, সে এখানে এই যে জায়গাটা, এই জায়গাটা একটা ঝামেলা পাকাইতে পারে, একটা জায়গা ধরে রাখছে। যদি এখানে ঝামেলা করে না, তারপরে ধরে নিলাম যে ঝামেলা ওয়ার্ড করতে পারে। লাস্টে দিছে তার জন্য কি এখানে আউটপুটটা মাঝ বরাবর রাখছে? কি মাঝে দিছি আমি বুঝতে পারিনি। মানে ওয়ান টু মাঝখানে আমরা ইন্ডের জায়গায় যেমন বডিতে হেডার বডি মানে যে এই যে ওয়ান লাস্টের দিকে যে ওয়ার্ডটা দিয়েছিল লাস্ট প্রথম টিভির পরে কেন দিলাম না? যেহেতু পিজি কালার আগে আমরা বলছি যে হ্যাঁ ওর ওইখানে কেন আসবে না? এখানে আসবে না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি চাচ্ছেন যে আমি দিব এখানে, এখানে 1 দিব। হ্যাঁ, মানে প্রশ্নটা এখানে কিভাবে আসছে? আচ্ছা, এখানে যদি আমি 1 দিই তাহলে এই 1 আমার কথা হলো যে আপনি ওখানে অন দিছেন ঠিক আছে, আউটপুটে ওই ওয়ার্ডটা মাঝ বরাবর আচ্ছা আমি মিডিলে অ্যান্সার দিচ্ছি, সমস্যা নেই। এখানে যদি আমি 1 লিখি বা এখানে আমি যদি কোনো কিছুই লিখি না কেন, সেটা কি কোনো ডাটা থাকবে নাকি এটা অ্যাট্রিবিউট হয়ে যাবে? অ্যাট্রিবিউট হয়ে যাবে না। 1 কি কোনো অ্যাট্রিবিউট? তার মানে আমার আউটপুট যাই দেখানোর প্রয়োজন সেটা আমাকে এই দুই ট্যাগের মাঝখানে লিখতে হবে। ক্লিয়ার? আনসার পেয়ে গেছেন? সেকেন্ড হলো যে যখন আমরা টেবিলের ভিতরে যে কোনো কন্টেন্ট লিখি না কেন, যাই লিখি না কেন, সেটা অটোমেটিক্যালি টপ এবং বটমের ঠিক মাঝ বরাবর চলে আসে। মনে থাকবে, এটা হচ্ছে ডিফল্ট টেবিলের একটা আচরণ। এটাকে আমাদের মতো করে আমরা হ্যান্ডেল করব পরে। ক্লিয়ার? আপাতত যেটা বোঝায় সেটা দেখেন যে প্রত্যেকটা টেবিল, এই যে এগুলোকে বলা হয় এক একটা সেল, আমার সহজ ভাষায় বলা হয় সেল। সেল বললে সবাই চিনি, তাই না? আর আমাদের টেবিলের বা আমাদের HTML ভাষায় বলা হয় টিডি। প্রত্যেকটা হচ্ছে এক একটা টিডি। এক একটা টিডির ভিতরে একটা টিডি এবং আরেকটা টিডির চারিপাশে দেখবেন একটা জায়গা ফাঁকা। প্রত্যেকটা সেলের চারিপাশে জায়গা ফাঁকা। একটা জিনিস ধরে রাখেন, চারিপাশে জায়গা ফাঁকা থাকার কারণে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সে কালারটা দেখা যাচ্ছে। 2 নম্বর হলো এই যে কন্টেন্ট, ভিতরে যে কন্টেন্টটা আমরা দিলাম, এই কন্টেন্টের পাশেও একটা ফাঁকা জায়গা রয়ে গেছে। এগুলোকে আমাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য টোটাল যে টেবিল ট্যাগটা, টেবিল ট্যাগ, এই টেবিল ট্যাগের সাথে আমাকে কিছু অ্যাট্রিবিউট নিতে হবে। সেলের চারিপাশে যে জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো, এই জায়গাগুলোকে দূর করার জন্য আমাকে লিখতে হয় সেল স্পেসিং। সেল স্পেসিং ক্লিয়ার? যদি আমি সেল স্পেসিং 20 করে দিই, 20 মানে 20 পিক্সেল, 20 লিখে যদি আমি রিলোড করি, দেখেন স্পেসটা বেড়ে গেছে না? বেড়ে গেছে। তাহলে ওখানে 0 করে দিলে স্পেস 0 করে দিলে স্পেসটা কমে যাবে, থাকবে না। থাকবে না। 0 নাম বলে কোনো কথা নেই, এখানে নাম বলে কিছু নেই। আপনি যদি নাম দিয়ে দেন কাজ করবে না। ওকে, এখানে অবশ্যই আপনাকে 0 ব্যবহার করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা সেলের ভিতরে যে কন্টেন্ট গুলো আমরা লিখবো, সে কন্টেন্টের পাশে যে ফাঁকাটা তৈরি হয়ে যায় ডিফল্ট ভাবে, এটাকে হ্যান্ডেল করার জন্য আমরা যে অ্যাট্রিবিউটটা পাই তার নাম হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিং, সেল প্যাডিং করে দেন, আবার 20 করে দেন। 20 করার পর দেখেন 20 পিক্সেল জায়গা কিন্তু নিয়ে নিয়েছে। এখানেও করে দিতে হবে 0। বুঝাইতে পারলাম? সেলের বাহিরে থেকে যে জায়গাগুলো, সেলের বাহিরে যে জায়গাটা ক্রিয়েট হয় সেটাকে হ্যান্ডেল করার জন্য পাই হলো সেল স্পেসিং। আর সেলের ভিতরে যে জায়গাটা ক্রিয়েট হয় সেটা দূর করার জন্য সেল প্যাডিং। দুই কাজ কিন্তু। আর এটা মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। প্যাডিং এবং মার্জিনের ডিফারেন্সটা বোঝা দরকার। প্যাডিংটা জায়গা তৈরি করে ভিতর থেকে, আর মার্জিনটা জায়গা তৈরি করে বাহির থেকে। ক্লিয়ার? আরেকটা হলো যে এই যে টোটাল টেবিলটা, এই টেবিলের একটা বর্ডার পায়। যদিও এই বর্ডারটা এই ব্রাউজারে নাম করে দেওয়া আছে, হাইড করে দেওয়া আছে, কিন্তু অন্য ব্রাউজারে যখন আমরা চলে যাব তখন এখানে একটা বর্ডার চলে আসবে। ক্লিয়ার? অনেক ব্রাউজারে বর্ডারটা চলে আসে, যে কারণে যখনই আমরা টেবিল নেব তখন সেল প্যাডিং, সেল স্পেসিং যেমন 0 করে রাখছি, পাশাপাশি বর্ডারটাও 0 করে রাখবো। যেমন বর্ডারটা আমি 20 দিয়ে ট্রাই করে দেখি আসে কিনা। এইরকম একটা বর্ডার পেয়ে যায়। ক্লিয়ার? ডিফল্ট ভাবে এরকম ছোট 5 পিক্সেলের মতো একটা বর্ডার দেওয়া থাকে। তো এই বর্ডারটাও সবসময় আমরা 0 করে রাখবো। সহজ কথায়
মোটামুটি তো বুঝতে পারছি সেল স্পেসিং, সেল প্যাডিং, বর্ডারটা। যতবারই আমরা টেবিল ব্যবহার করব ততবারই প্রত্যেকটা টেবিল ট্যাগের সাথে এই তিনটা অ্যাট্রিবিউট অবশ্যই অবশ্যই লিখতে হবে, এটা যেন মনে থাকে। আর হাইট ওয়েট আমাদের নিজেদের মতো। হাইট রেট তো আমাদের নিজেদের মতো দিব, এটা তো আমরা বুঝি, বাট এই তিনটা অ্যাট্রিবিউট, অ্যাডিশনাল অ্যাট্রিবিউট আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। সেল স্পেসিং 0, সেল প্যাডিং 0 এবং বর্ডারটাও 0। বুঝে আসছেন? দেখেন এখন এটার বাম পাশের কোনো জায়গা ফাঁকা নেই, চারিপাশের কোনো জায়গা ফাঁকা নেই, সুন্দরভাবে সে মানে ফিট হয়ে গেছে, আমরা যেমন দিতে চেয়েছি সেরকমই হয়ে গেছে। সেল স্পেসিং, সেল প্যাডিং এবং বর্ডার, বুঝতে পারিনি ম্যাম। আচ্ছা, সেল স্পেসিংটা হলো সেলের বাহির থেকে যে জায়গাটা তৈরি হয়, সেলের বাহির থেকে যে জায়গাটা তৈরি হয় ওই জায়গাটাকে হ্যান্ডেল করার জন্য, সেলের বাহির থেকে, ওকে। আর সেল প্যাডিংটা হচ্ছে সেলের ভিতর থেকে যে জায়গাটা তৈরি হয় সেই জায়গাটা হ্যান্ডেল করার জন্য, সেল প্যাডিং। আর বর্ডারটা হলো টোটাল টেবিলের পাশে যে বর্ডারটা তৈরি হয় সেটাকে হ্যান্ডেল করার জন্য। বুঝতে পারছেন? 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো, এখানে দেখেন আমরা কিন্তু টোটাল টেবিলটার একটা উইডথ এবং একটা হাইট দিয়েছিলাম, মনে আছে? উইডথ 400 এবং হাইট 400। আচ্ছা, এরপরে তার ভিতরে একটা রো তৈরি করলাম, উপরে আর একটা রো তৈরি করলাম, নিচে উপরের রোর ভিতরে 2টা কলাম রাখলাম, নিচের রোর ভিতরে 2টা কলাম রাখলাম। এই তো আমার পুরো স্ট্রাকচারটা হইল। বাট এখানে টিডি কে, অর্থাৎ যে কলামগুলো আমরা তৈরি করলাম, 2টা রোর ভিতরে যে 2টা কলাম, 4টা কলাম তৈরি করলাম, টোটাল কলামের তো কোনো উইডথ এবং হাইট আমরা দেইনি, তাই না? বাট এখানে কিন্তু পেয়ে গেছে, ডিফল্ট ভাবে সে পেয়ে গেছে। মার্ক করে নিছে। এখন কথা হলো যে ডিফল্ট ভাবে এইভাবে রেখে দেওয়াটা বেটার নাকি আমাকে উইথ হাইট দিতে হবে? আমাকে অবশ্যই উইথ হাইট ব্যবহার করতে হবে। না বড় ছোট বা আপাতত বড় সড়ো করতে যেন না, প্রবলেমে পড়বেন, বাট উইথ হাইটটা মাস্ট বি দিতে হবে। ঠিক আছে, আমি কিছু প্রবলেমের জিনিসটা আপনাকে দেখাই দিই, এটা আপনারা হোমওয়ার্ক করতে গিয়ে প্রবলেমে পড়তে পারেন। আমি এখানে 1-এর জায়গায় 100 করে দিলাম, দেখবেন টেবিলটা ভেঙে যাবে। ভেঙে গেছে না? ঝামেলা হয়ে গেছে। এখানের ভিতরে যে কলামগুলো, এই কলামগুলো যদি আপনি সেম টু সেম না রাখেন তাও ভেঙে যাবে, আপাতত ভেঙে যাবে। এটা সলিউশন আমরা পরে শিখবো, বাট ভেঙে যাবে, দিলেন তো একটা দুইটাই ভেঙে গেল। স্পেসিং বেশি নেই। ভেঙে যাবে আর কি, এটা ভেঙে যায়, টেবিলের একটা বৈশিষ্ট্য হলে ভেঙে যায়। সো আপাতত দরকার নেই, আপাতত শুধুমাত্র ফিল করে কালারগুলো দিয়ে দিয়ে ফিল করে করে একটা স্ট্রাকচার তৈরি করে ফেলেন। ওকে, আগামী ক্লাসে আমরা দেখবো যে কয় কালার টেবিল ভাঙে এবং কোন ভাঙ্গাটা কিভাবে ঠিক করতে হয়, এটা আমরা দেখবো। আজকে আমরা এতটুকু দেখে রাখি যে যেহেতু আমার 4টা মানে 2টা রো, প্রত্যেকটা রোর ভিতরে 2-2 করে কলাম, তো প্রত্যেকটা কলামকে আমার উইথ এবং হাইট অবশ্যই বলে দিতে হবে যে তোমার উইথ এতটুকু, তোমার হাইট এতটুকু। যদি সেম টু সেম থাকে তাও বলে দেবো, আর যখন আমরা আমাদের মতো করে সাজাবো তখন তো বলতেই হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন টোটাল উইথ কত? 400, হাইট 400, তাহলে এক একটা কলাম কত করে করে পাবে? উইথ কত করে পাবে? 50 উইথও পাবে 50, হাইটও পাবে 50, তাই তো? তো বলে দেন, উইথ পাবে 50, আচ্ছা 100 করেই তো পাওয়ার কথা, 100, হাইটও পাবে 100। আচ্ছা, আমি বারবার লিখতে যাচ্ছি না, আমি একটু কপি করে ব্যবহার করি, কপি করে শুধু একটা যদি এভাবে দেন প্রবলেম হবার কথা না, হ্যাঁ তাও প্রবলেম হয়ে গেছে। আপনার এখানে 100 তো হওয়ার কথা না, এখানে 200 হওয়ার কথা না। 200 তো 400 এখান থেকে এই পর্যন্ত টোটাল এরিয়া হচ্ছে 400, তার মানে অর্ধেকটা মানে 200, এর ওয়েটটা এখান থেকে এই পর্যন্ত হলো 400। ফুল টেবিলটা না স্যার? হ্যাঁ, ফুল টেবিলটা হলো 400, 400। তার মানে এখানে যে কলামটা থাকবে সেই কলামটা হচ্ছে 200 উইথ 200 হাইট। সরি, রিলোড করেন। আচ্ছা, এর আগে যেটা দেখাইতে চাইছিলাম সেটা আগে দেখাইনি। 200,
আমি একটাই দিলাম, বাকি তিনটাই দিলাম না। ওকে, এরপরেও টেবিলটা ভাঙবে না, টেবিলটা ভাঙতেছে না, কারণ হচ্ছে যে যদিও আমি একটাই দিছি কিন্তু সে যতটুকু প্রাপ্য তাকে অতটুকুই দিছি, এজন্য ভাঙতেছে না। কোনো কারণে যদি এখানে আমি হাইটের 200 জায়গা যদি 100 করে দিই, দেখবেন ভেঙে গেছে, ভেঙে গেছে। ওকে, সেই জন্য স্ট্যান্ডার্ড রুলস হলো যে প্রত্যেকটা টেডিকেই দিয়ে দেওয়া, প্রত্যেকটা টেডিকেই তার উইডথ এবং হাইট ফিক্সড করে দেওয়া, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা করে রাখবেন। টেস্ট করে দেন।